তাহলে তোমাদের বিজ্ঞান অধ্যায় 3-এর শুরু করছি ৭৯ পৃষ্ঠা থেকে। কোলেস্টেরল। এর আগের ক্লাসে আমরা রক্তচাপ, উচ্চ রক্তচাপ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন দেখো, কোলেস্টেরল একটি বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েড এর প্রকৃষ্ট উদাহরণ। মানুষের প্রায় প্রত্যেক কোষ এবং টিস্যুতে কোলেস্টেরল থাকে। আমি আবারও বলি, তোমাদের অধ্যায় 1 পড়তে গিয়ে, খাদ্যের চ্যাপ্টারটা পড়তে গিয়ে তোমরা কোলেস্টেরল পড়েছ, ঠিক আছে? সেটা মাথায় রাখতে হবে। কোলেস্টেরল জিনিসটা কি? যকৃৎ। যকৃৎ কি? আমরা যে লিভার বলি, জন্ডিস হয় না, আমরা বলি না লিভারে সমস্যা হয়েছে, যকৃৎ। তাহলে যকৃৎ এবং মগজে, মগজ তো বোঝো, এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তার মানে আমাদের কোলেস্টেরল যকৃতে এবং মগজে। কোলেস্টেরলের অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তের স্নেহের বাহক হিসেবে কাজ করে। তাহলে স্নেহ পদার্থ রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমাদের সারা শরীরে পৌঁছে যায়। স্নেহ এবং প্রোটিনের যৌগকে, তাহলে স্নেহ পদার্থ এবং প্রোটিন দুটো মিলে একসাথে লাইপোপ্রোটিন বলে। তাহলে স্নেহ পদার্থ এবং প্রোটিন একত্র হয়ে যৌগ তৈরি করে এবং তার নাম হচ্ছে লাইপোপ্রোটিন। স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে লাইপোপ্রোটিন 2 রকম হতে পারে। একটা হলো উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন। উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন যাকে আমরা সংক্ষেপে HDL বলি। আবার নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন যাকে আমরা সংক্ষেপে LDL বলি। তোমরা HDL, LDL এই দুটোর এলাবোরেশন দেওয়া আছে, বানান সহ পড়তে হবে। MCQতে কিন্তু আসে অনেক সময়। ডাক্তাররা দেখবে একটু যারা বয়স্ক বেশি বা একটু হেলদি যারা, তাদেরকে কিন্তু পরীক্ষা দেয়, ইনভেস্টিগেশন দেয়, যে ল্যাবে পরীক্ষা করে আসেন, রক্ত পরীক্ষা করে আসেন, সেখানে লিখে দেয় HDL, LDL এগুলো পরীক্ষা করার জন্য দেয়। হয়তো আমরা বুঝি না যে আসলে আমাদেরকে কি পরীক্ষা করতে দিয়েছে, সেটা হয়তো বা অনেক সময় বুঝতে পারি না। এখন দেখো, বৃদ্ধির সাথে, নিশ্চয় ঠিক আছে, কোলেস্টেরল বৃদ্ধির সাথে মন্দ কোলেস্টেরল আধিক্যের সম্পর্ক রয়েছে। মন্দ মানে কি? আমাদের শরীরে বেশ কিছু ভালো কোলেস্টেরলও আছে, আবার একটু মন্দ কোলেস্টেরলও আছে। মন্দ কোলেস্টেরলগুলো কী করে? আমাদের শরীরের জন্য ক্ষতি সাধন করে, কিন্তু ভালো কোলেস্টেরলগুলো আমাদের শরীরের জন্য ভালো। রক্তে LDL এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর। তাদেরকে তখন কি করতে হয়? তাদের নানা ধরনের সমস্যা দেখা দেয়, তাদেরকে কোলেস্টেরল কমানোর জন্য ডাক্তার ওষুধ দিয়ে থাকে। রক্তে HDL এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ভালো। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ 200 mg, 200 মিলিগ্রামের কম হয়ে থাকে। রক্তে কোলেস্টেরলের আধিক্য মানে বেশি বেড়ে গেলে হৃদযন্ত্রের আশঙ্কা থাকে। তাহলে যাদের হৃদযন্ত্রের প্রবলেম আছে, যাদের হার্টের প্রবলেম আছে, তাদের কিন্তু কোলেস্টেরল বেশি থাকে। আসলে একটা সমস্যা বেশি থাকলে আরেকটা সমস্যা বেড়ে যায়। স্বাভাবিক মাত্রা থেকে রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালীর অন্তঃপ্রাচীর মানে কি? রক্তনালীর ভেতরের দিকের যে ওয়ালটা আছে, প্রাচীরটা আছে, সেটা অন্তঃপ্রাচীরের গায়ে কোলেস্টেরল বা ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালীর গহ্বর ছোট হয়ে যায়। ওই যে বললাম, চর্বি জমে যায়। চর্বি জমে রক্তনালীর যে ভেতরে ফাঁকা অংশটা আছে, যে নালী দিয়ে, নলটা দিয়ে রক্ত প্রবাহিত হবে, সে রক্ত প্রবাহিত হওয়ার পথটা বাধা দেয়। চারপাশে চর্বি জমে যায়, নালীটা, গহ্বরটা ছোট হয়ে যায়। এই কারণে ধমনী প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে যায় এবং শক্ত হয়ে যায়। এই অবস্থায় ধমনীর কাঠিন্য বলে। এই অবস্থাকে কি বলে? ধমনীর কাঠিন্য বলে। আর্টারিওস্ক্লেরোসিসের কারণে ধমনীর প্রাচীরে ফাটল দেখা দিতে পারে। তাহলে বোঝো, এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। ধমনীর প্রাচীর ফেটে যাচ্ছে, ফাটল দেখা দিতে পারে। ধমনীর গায়ে ফাটল দেখা দিলে রক্তক্ষরণ হবে, তাই না? তোমার একবার ভেবে দেখো, তোমার ধমনীটা ফেটে, যেখানে ধমনী দিয়ে রক্তটা সারা শরীরে পৌঁছানোর কথা, সেখানে ধমনী ফেটে গেছে, তাহলে রক্তটা কি হবে? সেই ধমনীর ভেতর, নালীর ভেতর দিয়ে, রক্তনালীর ভেতর দিয়ে যাবে না। তাহলে সেটা ফেটে গেলে রক্তক্ষরণ হয়ে জমাট বাঁধবে এবং রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হবে। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালী জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে এবং মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলে। এই কথাগুলো আগেও একবার পড়েছি। এতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটবে, কারণ এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা ঘটেছে। রক্ত ক্লট হয়ে যেতে পারে। রক্তে কোলেস্টেরল যদি বেড়ে যায়
তাহলে এলডিএল এর রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে এলডিএল এর পরিমাণ বেড়ে যাবে আর এইচডিএল এর পরিমাণ কমে যাবে, মানে খারাপ কোলেস্টেরল বেড়ে যাবে, ভালো কোলেস্টেরল কমে যাবে। এলডিএল এর পরিমাণ যদি 150 মিলিগ্রাম হয়ে থাকে বা বেশি হয়ে থাকে তখন আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, ঠিক আছে? তখন ডাক্তারের ভালো ট্রিটমেন্ট নিতে হবে, ওষুধ খেতে হবে এবং ডাক্তার যেই নিয়মগুলো বলবে, খাবারের তালিকা দিবে, নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থার জন্য যেভাবে প্রেসক্রাইব করবে আমাদেরকে অবশ্যই সেভাবে চলতে হবে। হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় আমরা প্রথম অধ্যায় থেকে জেনেছি। স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন সুষম খাদ্য এবং শরীরকে সচল রাখার জন্য প্রয়োজন ব্যায়াম এবং বিশ্রাম। একটা প্রশ্ন আসে যে আমরা শারীরিক পরিশ্রম বা শারীরিক ব্যায়াম করব কেন, বা শারীরিক ব্যায়ামের উপকারিতা, তখন কিন্তু আমরা এই কথাগুলো লিখতে পারবো। সুষম খাদ্য গ্রহণ করা যেমন আবশ্যক, তেমনি খাদ্য গ্রহণ এবং জীবন প্রণালী সম্বন্ধে কতগুলো অভ্যাস গড়ে তোলা একান্ত আবশ্যক। এখন অভ্যাস তোমাদেরকে যে গার্জিয়ানরা অনেকবার বলেছে, টিচাররা অনেকবার বলেছে যে ফাস্টফুড জাতীয় খাবার খাবে না, রাস্তার খোলা খাবার, বাসি খাবার, ভাজা পোড়া খাবারগুলো খাবে না, এরকম অনেক সময় বলে না? তাহলে এগুলো কি অভ্যাস? রাতে পর্যাপ্ত ঘুম যাওয়া, রাত 1টা 2টা পর্যন্ত অনেকেই জেগে থাকে, রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, পুষ্টিকর খাবার খাওয়া, এই কথাগুলো বলে না? তেল চর্বিগুলো খাবার কম খাওয়া। আবার ফাস্টফুড যেমন ধরো বার্গার, কোল্ড ড্রিঙ্কস, প্রায় সময় গরম আসলে দেখা যায় কোল্ড ড্রিঙ্কস খায়, এগুলো খাওয়া যাবে না। এটাকে বলেছে জীবন প্রণালীর অভ্যাস, খাদ্য ব্যবস্থার অভ্যাস। তাহলে যদি আমরা সঠিক জীবন প্রণালী অনুসরণ করি তাহলে আমরা অবশ্যই আমাদের হৃৎপিণ্ডকে ভালো রাখতে পারবো। যেমন আমাদের দেহের উচ্চতা এবং বয়স অনুযায়ী, তাহলে দেহের উচ্চতা এবং বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা। তোমরা বিএমআই পড়েছ, প্রথম অধ্যায়ে বিএমআই পড়েছ। আর সুস্থ স্বাভাবিক মানুষের বিএমআই কত থাকা প্রয়োজন? তাহলে আমাদের উচ্চতা অনুযায়ী আমাদের ওজনটাকে ঠিক রাখতে হবে। দেহের ওজন বেশি হলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়বে, হৃৎপিণ্ডের উপর চাপ পড়বে, হৃৎপিণ্ডের চারপাশে চর্বি জমে যাবে, আমাদের ব্লাড সার্কুলেটেড হতে পারবে না, সিস্টল ডায়াস্টল ঠিকমতো হতে পারবে না। 2. প্রাণীজ এবং উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণীজ প্রোটিন কোনগুলো? যেগুলো আমরা প্রাণী থেকে পাই সেগুলো, যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। আবার উদ্ভিজ্জ যেমন বিচি জাতীয় খাবার, শিম, মটরশুঁটি ইত্যাদি, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ। তাহলে উদ্ভিজ্জ প্রোটিন মিশ্রিত অবশ্যই আমাদেরকে খাবার খেতে হবে, আমাদেরকে প্রতিদিন প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। যারা প্রাণীজ আমিষ খান না তাদের যাতে প্রোটিনের ঘাটতি না হয় সেজন্য পুষ্টিবিদদের পরামর্শ অবশ্যই মেনে চলা ভালো। আমাদের দেশে এমনভাবে খাবার খায় যে খাবার রান্না করতে করতে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, সেটাও একটু খেয়াল করতে হবে। শর্করা ও মিষ্টি জাতীয় বা মিষ্টি ও স্নেহ পদার্থ জাতীয় খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। অনেকে আছে খুব মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে, কন্টিনিউ খেতে থাকে, তো সেটাও মেনটেন করতে হবে। কোনো খাবারই অতিরিক্ত খাওয়া যাবে না। শাকসবজি এবং আঁশযুক্ত খাবার। আঁশযুক্ত খাবারের মধ্যে কী আছে? শাকসবজি আছে, ফলমূল আছে, তারপরে সজনে ডাঁটা আছে, তাই না? এই ধরনের খাবারগুলোকে বলা হয় আঁশযুক্ত খাবার, যে খাবারগুলোতে ফাইবার বেশি, খাবার খেতে হবে বেশি। উদ্ভিজ্জ তেল গ্রহণ করা উচিত, তবে সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়। সামুদ্রিক মাছ যেমন আমাদের কোরাল মাছ আছে, কোরাল মাছ সামুদ্রিক মাছ, এই কোরাল মাছের তেলটা ভালো শরীরের জন্য। রক্তে জমাট বাঁধার প্রবণতা হ্রাস পায়, মানে কমে যায়। মৎস্যভোজীদের হৃদরোগের প্রকোপ এই জন্য তুলনামূলকভাবে কম। সাধারণত যারা সবসময় মাছ খেতে পছন্দ করে তাদের কিন্তু হৃৎপিণ্ডের আঘাত হওয়াটার প্রবণতা কম থাকে, আর যারা সবসময় মাংসটা বেশি খেতে পছন্দ করে তারা কিন্তু ঝুঁকিতে আছে। সুষম খাদ্য, ভিটামিন এবং খনিজ লবণের চাহিদা। খনিজ লবণ কোনটা? আমরা যে লবণটা বাজার থেকে কিনে এনে খাই সেটা সামুদ্রিক লবণ, ঠিক আছে? সেটা সামুদ্রিক লবণ। আর খনিজ লবণ মানে খনিজ উপাদান থেকে যে লবণটা, ওই যে পিঙ্ক সল্ট আছে, সেগুলো খনিজ লবণ। খনিজ লবণ কিন্তু আমাদের শরীরের চাহিদা ভালো পূরণ করে এবং আমাদের শরীরের জন্য ভালো। চাহিদা আছে যা অপরিবর্তিত রাখা উচিত, তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। রসুন, তেঁতুল,
ভিটামিন সি সমৃদ্ধ খাবার, দেখো ভিটামিন সি কিন্তু প্রতিদিন খেতে হয়। ভিটামিন সি আমাদের শরীরে জমা থাকে না, তাই এটা আমাদেরকে প্রতিদিন খেতে হয়। ভিটামিন সি যুক্ত খাবার, টক জাতীয় খাবার, লেবু আছে, আমলকি আছে, পেয়ারা আছে, তাই না? সব খাবারগুলোতে আমলকি আছে, কী বলে, মালটা আছে, কমলা আছে, অনেক খাবার আছে, সেগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এই জন্য আমাদেরকে প্রতিদিন ভিটামিন সি খেতে হয়, কারণ ভিটামিন সি শরীরে জমা থাকে না। আবার ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়, তাই আমাদের ভিটামিন সি যুক্ত খাবারে কী করা যাবে না, তাপ প্রয়োগ করা যাবে না, চুলায় রান্না করা যাবে না। এই ধরনের ফল এবং অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। এগুলো ছাড়া সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ এবং অতিভোজন মানে কি, অতিরিক্ত খাবার খাওয়া, অতিরিক্ত ভোজন থেকে বিরত থাকতে হবে। মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি এড়ানো, এমন পরিস্থিতি তৈরি না করা বা এমন পরিস্থিতিতে না যাওয়া যাতে করে আমাদের মানসিক চাপ বেড়ে যাবে। নিয়মিত হালকা ব্যায়াম করা, হাঁটা, সুষ্ঠু জীবনযাপন করা, সময় মতো ঘুমানো, ধূমপান থেকে বিরত থাকা হৃদরোগ এবং বা উচ্চ রক্তচাপ থেকে আমরা রক্ষা পেতে পারি। তাহলে প্রশ্নে কিন্তু হৃদরোগের কারণ সাধারণত গ নাম্বারে আসে। হৃদরোগের কারণ কি, আবার ঘ নাম্বারে আসে হৃদরোগ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। আবার আরেকটা প্রশ্ন এরকম আসতে পারে, কী ধরনের সতর্কতা অবলম্বন করলে আমরা হৃদরোগ থেকে মুক্তি পেতে পারি। নানাভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমাদেরকে সেভাবে সঠিক উত্তরটা দিতে হবে। কখনো উদ্দীপকটা তুলে দিবে না, অনেকে উদ্দীপকটা তুলে দেয়, উদ্দীপক এখানে তুলে দেওয়ার কিছু নেই, মূল কথাগুলো লিখলে মূল নাম্বারটা চলে আসবে। এবার আসো ডায়াবেটিস, বহুমূত্র বা মধুমেহ রোগ। এটা কিন্তু ডায়াবেটিসকে বহুমূত্র রোগও বলে, আবার মধুমেহ রোগও বলা হয়। আমরা যখন কিছু খাই এটি গ্লুকোজে পরিণত হয়ে রক্তের মাঝে আসে। তারপরে প্যানক্রিয়াস বা অগ্নাশয় কোনটা, মূত্রথলি, যেখানে আমাদের ইউরিনটা জমা থাকে, অগ্নাশয়। মূত্রথলি থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন বেরিয়ে আসে, নির্গত হয়, যেটি রক্তে এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে। এখন আমাদের যদি ইনসুলিনটা ঠিকমতো না থাকে তাহলে আমাদের ডায়াবেটিকের প্রবলেম হবে, বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হবে। তোমরা শুনেছো না, ডায়াবেটিস রোগী এদেরকে ইনসুলিন নিতে হয় যে। হ্যাঁ, কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না, ঠিকমতো কাজ করতে পারে না, কার্যকারিতা ঠিকমতো থাকে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না, অথবা ইনসুলিন আছে কিন্তু শরীর সেটা ব্যবহার করতে পারছে না, সেটা ইউরিনের সাথে বেরিয়ে যাচ্ছে, যে কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো 3.9 থেকে 5.6 কিংবা 70 থেকে 80 মিলিগ্রাম। ডায়াবেটিস হলে রক্তে এর পরিমাণ দীর্ঘস্থায়ীভাবে অনেক বেড়ে যাবে। তাহলে অনেক বেড়ে যাওয়াটা মানে কি, অস্বাভাবিক, এটা স্বাভাবিক নয়। ডায়াবেটিস ছোঁয়াচে বা সংক্রামক কোনো রোগ নয়। আমার ডায়াবেটিস হয়েছে তাই তোমারও ডায়াবেটিস হবে, আমার সাথে মিশলে তোমারও হবে, তা কিন্তু নয়। ডায়াবেটিস হৃদযন্ত্রের রক্তপ্রবাহ রোগের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় এটি দেহের বিভিন্ন অঙ্গের যেমন হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদি স্বাভাবিক কাজে বাধা তৈরি করে। তাহলে ডায়াবেটিস হলে কি বলে, ডায়াবেটিস কি, ডিজিজ অফ মাদার। যার ডায়াবেটিস হয়েছে তার অন্যান্য রোগ আস্তে আস্তে হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে অ্যাটাক করবে। ঠিক আছে, ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, যদি অনিয়ন্ত্রিত হয়, তাহলে ধীরে ধীরে সব অঙ্গগুলো অ্যাটাক হবে। দেখা গেছে ডায়াবেটিক রোগীদের করোনারি হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে, এটি হৃৎপিণ্ডকে অচল করে দিবে, রোগী মারা যেতে পারে। এছাড়া দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রোগে রক্তচাপ বেড়ে যায় এবং এর থেকে উচ্চ রক্তচাপ এবং হাইপারটেনশন হয়ে থাকে। উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ। তাহলে করোনারি অ্যাটাক হওয়ার লক্ষণ কি, ওই ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে এই রোগের হওয়ার সম্ভাবনা বেশি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে শর্করার মাত্রা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে, তার মানে কি, রক্তে শর্করার মাত্রা যদি ঠিক না থাকে, অনিয়ন্ত্রিত থাকে, তাহলে তাদের করোনারি হৃদরোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই বেশি থাকে। শর্করার মাত্রার সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ধরনের ডায়াবেটিসও আছে, তবে এই অধ্যায়ে তা আলোচনা করা হবে না। হয়তো তোমরা পরবর্তীতে অন্য কোনো এইসব নিয়ে যদি পড়াশোনা করো, হয়তো তোমাদের এ সম্পর্কে আরও বিস্তারিত তোমরা জানতে পারবে। কোনো ব্যক্তির ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি, কোন ধরনের ব্যক্তিদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি, যাদের বংশে ডায়াবেটিস আছে, মা বাবা বা নিকটাত্মীয়দের এই রোগটা আছে, তাদের হওয়ার বেশি সম্ভাবনা আছে। তাদের ক্ষেত্রে দেখা যায় কি, যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, জন্ম থেকে সে ডায়াবেটিস রোগটা নিয়ে এসেছে, অর্থাৎ বংশে আছে বিধায় সেজন্য। যাদের ওজন বেশি, অর্থাৎ শরীরে মেদ বেশি, চর্বি বেশি,
যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করে না, দীর্ঘদিন যাদের স্টেরয়েডের হরমোনজনিত ওষুধ সেবন করছে। ডায়াবেটিস রোগের লক্ষণ কি? ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাব হবে, এই জন্য এটাকে বহুমূত্র রোগ বলা হয়। ঘন ঘন প্রস্রাব হয়, খুব বেশি পিপাসা লাগে, বেশি ক্ষুধা লাগে, অতিমাত্রায় শারীরিক দুর্বলতা অনুভব করে। যথেষ্ট খাওয়া সত্ত্বেও এদের ওজন কমে যায়, হ্যাঁ, শীর্ণতা, ওজনটা কমে যায়, চিকন হয়ে যায়। সামান্য পরিশ্রমে তারা ক্লান্ত এবং দুর্বলতা বোধ করে, চামড়া শুকিয়ে যায়, চোখ ঝাপসা দেখে, শরীরের কোথাও ক্ষত তৈরি হলে সহজে সেটা শুকায় না। ডায়াবেটিস রোগীর পথ্য, তাদের কী ধরনের ট্রিটমেন্ট হতে হবে? দেখো, ডায়াবেটিক রোগীকে দমিয়ে, এই রোগটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে আমাদের খাদ্যের উপরে বিশেষ নজর দিতে হবে। ডায়াবেটিক রোগের জন্য ওষুধ সেবন করলেও রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো খাবার যেমন ইচ্ছা, যত ইচ্ছা খাওয়া যাবে না। নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাকলে ওষুধ সেবন করাও ডায়াবেটিক নিয়ন্ত্রণ করা যাবে না। তুমি একদিকে ওষুধ খাচ্ছ আর ওদিকে ইচ্ছা মতো 2 প্লেট করে ভাত খাচ্ছ, ঠিক আছে, মিষ্টি খাবার খাচ্ছ, ফল ফ্রুটস খাচ্ছ, গরুর মাংস খাচ্ছ, তাহলে কোনো দিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না। রোগীকে এমন খাদ্যদ্রব্য খেতে হবে যা তার ন্যূনতম ক্যালোরির চাহিদা পূরণ করবে, কিন্তু এই খাদ্যের দ্বারা রক্তে বা প্রস্রাবে কোনো প্রকার শর্করা বেড়ে যাবে না, ঠিক আছে। কিভাবে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারি? খাদ্য নিয়ন্ত্রণ করে। এখানে বলেছি 3 ভাবে করতে পারি: খাদ্যের নিয়ন্ত্রণ করে, ওষুধ সেবন করে এবং শৃঙ্খল জীবন ব্যবস্থা, নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা। যেমন খাদ্য নিয়ন্ত্রণ, মোটা লোকদের ডায়াবেটিক হলে তাদের ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ডায়াবেটিক রোগীদের একটুও চিনি বা মিষ্টি খাওয়া চলবে না। তবে হঠাৎ রোগীর শর্করার মাত্রা যদি কমে যায়, ওই যে বলে না ডায়াবেটিস নীল হয়ে গেছে, অনেক সময় বলে না, তখন যদি জীবন সংশয় হবে এমন দেখা যায়, তখন কি করতে হবে? তাকে অল্প পরিমাণে মিষ্টি খাইয়ে দিতে হবে। তাদের এমন খাবার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ, যেমন গাঢ় সবুজ শাকসবজি, বরবটি, মাশরুম, বাদাম, ডিম, চর্বি, মাছ, চর্বি ছাড়া মাংস ইত্যাদি। তাহলে মাংস এমনভাবে খেতে হবে যে মাংসের গায়ে লেগে থাকা সকল চর্বি ফেলে দিতে হবে, ঠিক আছে। এবং যেখানে শ্বেতসার কম থাকবে, মানে শর্করা কম থাকবে। এবার ওষুধ সেবন, সব ডায়াবেটিক রোগী খাদ্য নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা মেনে চলতে হয়। অনেক ক্ষেত্রে বয়স্ক রোগীদের এই দুটো নিয়ম যথাযথভাবে পালন করলে ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে, অর্থাৎ যাদেরকে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে ইনসুলিন নিতে হয় ইঞ্জেকশনের মাধ্যমে, তাদের ক্ষেত্রে ইনসুলিন ইঞ্জেকশনের দরকার হয়। অর্থাৎ ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে গেছে, তাদেরকে ইনসুলিন দিতে হবে। শরীরে ইনসুলিন তৈরি করতে পারছে না, কার্যকারিতা কি হচ্ছে না, স্বাভাবিকভাবে কার্যকর হচ্ছে না, কাজ করতে পারছে না, তখন বাইরে থেকে ইনসুলিন ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করাতে হবে। জীবন শৃঙ্খলা ডায়াবেটিক জীবনের মূল কাঠি। জীবন কাঠি বলেছে কি? বেঁচে থাকার একমাত্র জীবন কাঠি হচ্ছে সুনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করো। তাকে এই সকল বিশেষভাবে নজর দিতে হবে এই নিয়মগুলো, যেমন নিয়মিত পরিমাণ মতো সুষম খাদ্য খেতে হবে, নিয়মিত প্রয়োজন অনুসারে ব্যায়াম করতে হবে, রক্তে গ্লুকোজের পরিমাণ সবসময় কী করতে হবে? লক্ষ্য রাখতে হবে, গ্লুকোজ যাতে বেড়ে না যায়, সবসময় টেস্ট করে দেখতে হবে। তারপরে মিষ্টি খাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে, তাহলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যাবে। দেখো, ডায়াবেটিককে নিয়ন্ত্রণে রাখলে সে, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে সে বাঁচবে, অবশ্যই বাঁচবে, কিন্তু অনিয়ন্ত্রিত হলে যতদিন আল্লাহ হায়াত রেখেছে ততদিন তো সে বাঁচবে, সে ধুকে বাঁচবে, কষ্ট পেতে বাঁচবে। বুঝতে পেরেছ? যতদিন পর্যন্ত আমাদের নির্দিষ্ট জীবনের সময়সীমা, ততদিন পর্যন্ত তো আমরা অবশ্যই বাঁচবো ইনশাল্লাহ, কিন্তু এই বেঁচে থাকাটা, সুস্থভাবে বেঁচে থাকা, সঠিকভাবে বেঁচে থাকাটা এখানে অত্যন্ত জরুরি, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নে ডায়াবেটিক নিয়ে আমরা কয়েকটা প্রশ্ন পেয়েছি: কিভাবে নিয়ন্ত্রণ রাখা যাবে, কিভাবে আমরা সতর্কতা অবলম্বন করতে পারবো, কি করলে আমাদের ডায়াবেটিক হবে না, হয়ে গেলে কি করতে হবে, আর না হওয়ার জন্য কি করতে হবে। এখানে সব কিছু খুব ডিটেলসে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে মনোযোগ দিয়ে উদ্দীপকটা পড়ে আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে ঠিক সেটাই আমরা লিখব। কোনো প্রকারে উদ্দীপক লিখে আমাদের পেজগুলো আমরা নষ্ট করব না, লেখা আমরা উদ্দীপক লিখে বড় করব না, বরং আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়েই আমাদের প্রশ্নটা শেষ করতে হবে, ঠিক আছে।